একটা দেশের প্রেসিডেন্ট যিনি রাষ্ট্রের প্রধান জানাজার কবর জিয়ারত আর কোনো বক্তব্য দিতে হলে ওই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে বক্তব্য সিলেক্ট করে দেওয়া হবে সেটি তিনি পাঠ করে শোনাবেন, এর বাইরে ওনার বক্তব্য দেওয়ার সুযোগ। আমরা ঢাকা মহানগরীর 7টি আসনের কমিটি, সেন্টার কমিটির সাথে সংশ্লিষ্ট 10 জন করে নিয়ে আমরা সকল আসনে আমরা ঈদ পুনর্মিলনী এবং দায়িত্বশীল সমাবেশের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা ঢাকা 8, ঢাকা 9 এবং ঢাকা 5 এই 3টি আসনের প্রোগ্রাম আমরা শেষ করেছি, কেন্দ্র কমিটি বা সেন্ট্রাল কমিটির প্রোগ্রাম। আজকে আমাদের পেশাজীবী বিভাগ, যেটি গোটা মহানগরীর সবগুলো আসনের সাথে সংশ্লিষ্ট, আমাদের ধানমন্ডি ঢাকা 10 সেই প্রোগ্রাম 5:30টায় শুরু হবে। বাদ মাগরিব থেকে ঢাকা 7, লালবাগ, চকবাজার, বংশাল এটির প্রোগ্রাম, এবং মাগরিবের পরে আমাদের ঢাকা 4-এর প্রোগ্রাম। তো আজকে 4টি প্রোগ্রাম রয়েছে। গতকালকে আমরা 3টি প্রোগ্রাম করেছি, এর আগে 2 দিনে 2টি প্রোগ্রাম করেছি। আমরা ঢাকা 5 আসনে আমাদের সাংগঠনিক 3টি জোন রয়েছে, যার কারণে ওখানে একটা বড় হল আমরা না পাওয়ার কারণে আমরা 3টি প্রোগ্রাম করতে হয়েছে। কালকে সারাদিনে আমরা 3টি প্রোগ্রাম আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আগামী দিনে দেশের সার্বিক পরিস্থিতি আপনাদের কাছে পরিষ্কার। এদেশের সচেতন জনগোষ্ঠীর অংশ হিসাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এপ্রিলের মাঝামাঝি সময় নির্ধারণ করে এটি জাতির উদ্দেশ্যে তিনি জানিয়েছেন। 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেয়া। এটি হচ্ছে তাদের প্রধান দায়িত্ব। আমরা বারবার বলে আসছি, এই জনগণের সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের আগে অবশ্যই নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে। আমরা বলেছি নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে একটা গ্রহণযোগ্য, ক্রেডিবল, সুষ্ঠু, স্বচ্ছ একটা নির্বাচনের জন্য যে সমস্ত সেক্টরের সংস্কার অতীব জরুরি, সেই সংস্কারগুলোকেও সম্পন্ন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রয়োজন, জনপ্রশাসনের সংস্কার প্রয়োজন, বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন। এবং আমরা বারবার বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের এমন কিছু মৌলিক সংস্কার করা উচিত, যদি জনগণের গণতান্ত্রিক সরকার গঠিত হয়, তাহলে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবেন তারা যে সংস্কারগুলো সহজে করতে চাইবেন না। যেমন প্রেসিডেন্ট
এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সীমাহীন ক্ষমতা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর দায়িত্বের মেয়াদকাল আমাদের প্রেসিডেন্ট জানাজা এবং কোনো বক্তব্য দিতে হলে, জানাজার কবর জিয়ারত আর কোনো বক্তব্য দিতে হলে ওই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে বক্তব্য সিলেক্ট করে দেওয়া হবে সেটি তিনি পাঠ করে শোনাবেন। এর বাইরে ওনার বক্তব্য দেওয়ার সুযোগ, কথা বলার সুযোগ নেই। একটা দেশের প্রেসিডেন্ট, যিনি রাষ্ট্রের প্রধান, এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সেই জায়গায় এই ধরনের মেজর কিছু সংস্কার রয়েছে, যে সংস্কারগুলো সম্পাদন করার মধ্য দিয়ে যদি নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কারগুলো সম্পাদন করা সম্ভব হয়, তাহলেই আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন তাদের আবারও ফ্যাসিস্ট হয়ে ওঠার কোনো সুযোগ থাকবে না। এটা ঠিক, যারা ক্ষমতায় আসেন তারা ক্ষমতার অপব্যবহার করেন। যারা ক্ষমতায় আসেন তারা নিজেদের মতো করে তারা আইন পরিবর্তন করে নিয়ে নিজেরা ক্ষমতায় দীর্ঘমেয়াদে থাকার জন্য পথ তৈরি করে নেন। যারা ক্ষমতায় আসেন তারা যেন তেনভাবে নির্বাচনটিকে যেন তেনভাবে নিজেদের অনুকূলে পরিচালনা করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। এবং আমরা দেখেছি যে শেখ হাসিনা ফ্যাসিস্ট অপশক্তি, তারা তাদের ক্ষমতাকে 41 সাল পর্যন্ত দীর্ঘায়িত করার জন্য দেশে বিদ্যমান আইনকে নিজেদের মতো ব্যাখ্যা করে ব্যবহার করে তারা জনগণের ওপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তারা চতুর্থ দফায় ক্ষমতায় আসা বেআইনিভাবে তারা নিশ্চিত করেছিল। এবং এভাবেই একের পর এক রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। তারা জনগণের মতামতের কোনো তোয়াক্কা করেনি, তারা বিচার ব্যবস্থার কোনো তোয়াক্কা করেনি, তারা নির্বাচনকে নিজের মতো করে ক্ষমতায় আসার জন্য এক এক ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে তারা ক্ষমতায় এসেছে জনগণের ম্যান্ডেট ছাড়াই। এবং এভাবেই ধীরে ধীরে শেখ হাসিনা, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। আমরা খুবই পরিষ্কারভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলেছি, যদি আগামী দিনে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে, যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যেন আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এই জন্য আমাদের নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন, আমাদের রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার প্রয়োজন। ইতিমধ্যেই 6টি কমিশন গঠন করেছে সরকার, সংস্কার কমিশন। তারা রিপোর্ট দিয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে। তারা প্রথম দফা মত বিনিময় করেছেন, বারবার করেছেন। দ্বিতীয় দফায় আবার মত বিনিময় শুরু হয়েছে। অনেকগুলো বিষয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেছেন। এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হওয়া খুবই জরুরি। কিন্তু এখন পর্যন্ত কিছু কিছু বিষয়ে আমাদের বন্ধু রাজনৈতিক দল সহযোগী, অর্থাৎ আমরা যারা একসাথে আন্দোলন সংগ্রাম করলাম তার মধ্যে একটি রাজনৈতিক দল এখনও কিছু মৌলিক ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেননি।
এটা জাতির জন্য দুর্ভাগ্য। আমাদের রাজনীতি হওয়া উচিত জনগণের জন্য, আমাদের রাজনীতি হওয়া উচিত মানুষের জন্য, আমাদের রাজনীতি হওয়া উচিত দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, আমাদের রাজনীতি হওয়া উচিত আমাদের দেশের সার্বিক উন্নয়নের জন্য। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে না পারে, রাজনৈতিক দলগুলো যদি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে না পারে, রাজনৈতিক দলগুলো যদি দেশকে অগ্রাধিকার দিতে না পারে, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে না পারে, তাহলে রাজনৈতিক দলগুলো যদি তাদের কালচারকে, পলিটিক্যাল কালচারকে পরিবর্তন করে দেশ এবং জনগণের জন্য যাবতীয় কার্যক্রমকে কনসেন্ট্রেট করতে না পারেন, তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হিসাবে এটি থেকেই যাবে।